পুরনো বাড়ি কেনার আগে বা কোনো বাড়ি ভাড়া নেওয়ার আগে আমরা কজনই বা ভালো করে সেটার ব্যাপারে খোঁজ খবর নিই? সাধারণত আমাদের নেওয়া হয় না, বা নিলেও ঠিক ভালো করে তলিয়ে দেখা হয় না। কিন্তু প্রত্যেকটা বাড়িতে পুরনো ইতিহাসের দাগ লেগে থাকে। কিছু হাসি, কিছু কান্না, দুঃখ, কষ্ট, আর কিছু না বলা কথা লুকিয়ে থাকে আড়ালে আবডালে। আসলে দইয়ের ভাঁড় থেকে সবটা দই কাচিয়ে তুলে নেবার পরেও কিছুটা অবশিষ্ট থেকে যায়, তাই না? নিজের পরিবারের জন্য একটা থাকার জায়গা খুঁজতে গিয়ে কি বিপদ ডেকে আনবে দিব্যেন্দু? বা বলা ভালো, কোন বিপদের মুখে নিয়ে গিয়ে ফেলবে নিজের পুরো পরিবারটাকে? এই ভুলের মাসুল গুনতে হবে কাদের? আদেও কি অশুভ শক্তির হাত থেকে মুক্তি পাবে এই নিরীহ পরিবারটা, নাকি অন্ধকার এক অভিশাপের প্রকোপে চিরকালের জন্য ছারখার হয়ে যাবে? আজ সেই সব প্রশ্নের উত্তর জানতে আমরা শুনব আমাদের সাবস্ক্রাইবার শ্রীময়ী দত্তের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প, বসিরহাটের ভুতুরে ভাড়া বাড়ি। আপনারাও যদি চান নিজেদের লেখা গল্প অডিও স্টোরি হিসেবে শুনতে, তাহলে মেইল করুন submit.221b@gmail.com-এ। ডেসক্রিপশানে ইমেল আইডিটা লেখা থাকবে। দিব্যেন্দুর ভূমিকায় আদিত্য, সুমিতের ভূমিকায় রনি, দেবেন্দ্রনাথ বাবু, একেন বাবু ও ডাক্তারের ভূমিকায় প্রত্যয়, নন্দার ভূমিকায় প্রদীপ্তা, ইন্দু দেবী আর কাকনের ভূমিকায় বর্ণালী, কাবেরীর ভূমিকায় সুপ্রজা এবং দিগন্তবাবু, হোটেল মালিক ও সাধু বাবার ভূমিকায় আমি সুমিতেন্দ্র। গতকাল সারা রাত ধরে বৃষ্টি হওয়ার পর আজ সকাল থেকে বিকট এক গরম পড়েছে। এই গরমের মধ্যেই রাস্তার ধার দিয়ে হেঁটে চলেছে দিব্যেন্দু। আজ অফিস থেকে সে কিছুটা আগেই বেরিয়ে পড়েছে। কি আর করবে সে? হাতে যে আর 4-5 দিন সময়, তার মধ্যেই একটা নতুন বাড়ি খুঁজতে হবে তাকে। বাড়ির এতগুলো মানুষের বাসস্থান জোগাড়ের দায়িত্ব এখন তার হাতেই। সময়টা এত কম, আর বাড়ি লাগবে বললেই তো আর খুঁজে পাওয়া হাতের মোয়া নয়। 2-3টে বাড়ি এই দুদিনে দেখা হলেও ঠিক পছন্দ হয়নি দিব্যেন্দু। কিছু বাড়িতে ঘরগুলো সংখ্যায় কম, আর কোনো কোনো বাড়ির ভাড়া খুব বেশি। দিব্যেন্দুর কপালে এবার একটা চিন্তার ভাঁজ দেখা গেল। আর তার সাথে এই গরমে যা ঘাম হচ্ছে, দিব্যেন্দু প্যান্টের পকেট থেকে রুমালটা বের করে কপালের ঘামটা মুছতে যাবে, এমন সময় শুনতে পেল পেছন থেকে তার নাম ধরে কে যেন ডাকছে। সেই মুহূর্তে সে পেছনে তাকিয়ে দেখল সুমিত, তার স্কুল সময়ের বন্ধু। 12 ক্লাসের পর তার সাথে আর তেমন দেখা সাক্ষাৎ ছিল না। কাছে এসে সুমিত বলল, কিরে, চিনতে পারছিস? বল তো বেটা, আমি কে? আরে চিনতে পারবো না কেন রে? এত বছর একসাথে সময় কাটিয়েছি আমরা। বল, কেমন আছিস বল। কি খবর আজকাল তোর? কি করছিস? কলেজ শেষে একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করছিলাম, সেটা ছেড়ে কিছু বছর হলো নিজের একটা বিজনেস শুরু করেছি। তা ছাড়, তোর কি চলছে বল? আছি এই একটা প্রাইভেট কোম্পানিতে, ওই 9 to 5 জব আর কি। এই ভর দুপুরে গরমের মধ্যে কোথায় যাচ্ছিস? দিব্যেন্দু এবার এই গরমের মধ্যে তার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানোর কারণ সবটা সুমিতকে খুলে বলল। তা তুই যা বলছিস তেমন একটা ফাঁকা বাড়ি আমার জানা আছে,
ঘর তুই যেমন চাইছিস তার চেয়ে বেশি বই কম নয়, কিন্তু কিছুটা দূর, ওই বসিরহাট থেকে একটু গ্রাম সাইড বলতে পারিস। কিন্তু তুই যদি রাজি থাকিস কাল একবার চল আমার সাথে শাকচুরা। ওখানে একটা অনেক দিন ধরে ফাঁকা বাড়ি পড়ে আছে। আরে ভাড়া টাড়া কত সেটা তো বল অন্তত, হ্যাঁ? দেখতে চলে গেলেই হবে। ভাড়া নিয়ে বললাম তো, ভাবতে হবে না, কমেই পাবি, ঠকবি না। আগে কাল চল তো। কথাটা শুনে দিব্যেন্দু যেন কিছুটা স্বস্তি পেল। সুমিতের সাথে কথা শেষ করে বাড়ির দিকে ফিরতে শুরু করলো। বাড়িতে রয়েছে দিব্যেন্দুর বুড়ো বাপ, মা, স্ত্রী, তার বিধবা বৌদি আর তার দাদার একমাত্র মেয়ে, বছর 5 কাঁকুন। আজ 2 বছর হতে যায় এক সড়ক দুর্ঘটনাতে দিব্যেন্দুর দাদা মারা গেছেন। তারপর থেকে তার বৌদি নন্দা আর তার ছোট ভাইজি কাঁকুনকে দেখার দায়িত্ব তার ওপর। দিব্যেন্দু বাড়ি ফিরে এসেই তার বাবা দেবেন্দ্রনাথ বাবুকে সুমিতের সাথে দেখা, বাড়ি ভাড়ার সন্ধান পাওয়া নিয়ে বিশদে সবটা বলল। তার বাবা বললেন, দেখ, যেটা ভালো বুঝিস কর, হাতে সময়টা বড় কম। পাশের রান্নাঘরে বসে দিব্যেন্দুর মা ইন্দু দেবী রাতের রান্নার জন্য আগে থেকে সবজি কেটে রাখছিল। তিনিও শুনে বললেন, বেশ তো, একবার দেখে আয় না বাবা। তোর ছোটবেলার বন্ধু যখন বলছিস, তাহলে নিশ্চয়ই খারাপ বাড়ির খোঁজ দেবে না। বাড়ির লোকের সাথে কথা বলে দিব্যেন্দু অবশেষে ঠিক করল কাল সে সুমিতের সাথে শাঁকচূড়ার বাড়িটা দেখতে যাবে। সুমিতের সাথে পরের দিন দিব্যেন্দু বাড়িটা দেখতে গেল তার স্ত্রী কাবেরীকে নিয়ে। বাড়িটা বসিরহাট থেকে বেশ কিছুটা দূরে, একটু গ্রামের মধ্যে হলেও বাড়িটা কিন্তু বেশ সুন্দর। কাবেরীর তো প্রথম দেখাতেই পছন্দ হয়ে গেছে। বড় বড় 5টা ঘর, ডাইনিং রুম, কিচেন, বসার ঘর সব আছে। সে তার স্বামীকে তাই প্রথমেই বলেছে, আমার কিন্তু এই বাড়িটাই চাই দিব্যেন্দু। প্রথমে এত বড় বাড়ি দেখে ভাড়ার চিন্তা করলেও পরে বাড়ির কেয়ারটেকার একেনবাবুর কাছে বাড়ির ভাড়াটা শুনে দিব্যেন্দু বেশ কিছুটা নিশ্চিন্ত হয়েছে। আর সেই দিনেই সবটা ফাইনাল করে এসেছে। প্রায় আরও 2 দিন পর দিব্যেন্দুরা সপরিবারে এই নতুন ভাড়া বাড়িটাতে এসে হাজির হলো। বাড়িটা দেখেই সকলেরই খুব পছন্দ হয়েছে। একেনবাবু এসেছে বাড়ির চাবিটা আজ দিব্যেন্দুর হাতে তুলে দিতে। ওরা বাড়ির বাইরে দাঁড়িয়েই কথা বলছিল। দিব্যেন্দুর জানি না কি মনে হতে কৌতূহল বশতই একেনবাবুকে জিজ্ঞাসা করল, আচ্ছা একেনবাবু, বলছিলাম যে এই বাড়ির যারা মালিক তারা কোথায় থাকেন? মানে যিনি বাড়িওয়ালা তার সাথে একবার দেখা সাক্ষাৎ কিছুই হলো না তো, তাই বলছিলাম আর কি। একেনবাবু পান চিবোতে চিবোতে কথাটা শুনে কিছুটা ইতস্তত হয়েই বললেন, আরে না না, বাড়িওয়ালার সাথে কথা বলার কোনো দরকার নেই। ওনারা আমাকে খুব বিশ্বাস করে। এ বাড়ির সবটা আমি দেখি। আর তাছাড়া ওনারে পাবেন কোথায় মশাই? তারা এখানে থাকে না, অবশ্যই ধানবাদে উঠে গিয়েছে সব পরিবারে। এই নিন আপনাদের চাবি, এবার আমি চলি। কিছু দরকার হলে ফোন করবেন। এক নাগাড়ে অনেকগুলো কথা বলে একেনবাবু যেন বিষয়টাকে কিছুটা ধামাচাপা দিয়েই
কেটে পড়লেন। দিব্যেন্দু এই নিয়ে আর বেশি মাথা না ঘামিয়ে বাড়ির ভেতর প্রবেশ করল। বাড়িটা সত্যি অপূর্ব। সেই আশা থেকে ছোট্ট কাঁকন সারা বাড়ি ছুটে খেলে বেড়াচ্ছে। দিব্যেন্দু ঘরে প্রবেশ করতেই দেবেন্দ্রনাথ বাবু বললেন, এই টাকায় যে এরকম বাড়ি পাওয়া যাবে সত্যি ভাবা যায় না। তোর অবশ্য অফিসটা কিছুটা দূরে হয়ে গেল। সে আর কি করা যাবে বাবা, বাড়িটা তো অন্তত ভালো পাওয়া গেল। ছোট্ট কাঁকন কোনো এক ঘর থেকে দৌড়ে এসে তার আদরের কাকাইকে বলল, কাকাই কাকাই, এই বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। ওই সব থেকে বড় ঘরটাতে আমি আর মা থাকবো কাকাই। বাপ মরা মেয়ে, তাই 5 বছরের ছটপটে মিষ্টি মেয়েটি এ বাড়ির সকলেরই চোখের মণি। তার কথা কেউ না করতে পারে না কখনোই। এই ঘরেই ছিলেন ইন্দু দেবী। তিনি বললেন, আমার কাকুন মা যখন বলেছে তাহলে সেটাই তো শুনতে হবে সবাইকে। বাড়ির বড় গিন্নিমার আদেশ বলে কথা। কথাটা শুনে সবাই হেসে উঠল। আর কাঁকন তার কথা শেষ করে আবার ঘর থেকে খেলার জন্য ছুটতে বেরিয়ে গেল। আস্তে আস্তে ইন্দু দেবীও তার 2 বৌমাকে সাথে নিয়ে ঘর গোছানোর কাজে লেগে পড়লেন। ঘরগুলো বেশ বড়। ইন্দু দেবী নিজে রান্নাঘরের দিকটা দেখছে, আর 2 বৌমাকে ঘরগুলো পরিষ্কার করার দায়িত্ব দিয়েছে। কাবেরী ঘর পরিষ্কার করতে করতে সিঁড়ি দিয়ে উঠে যায় ছাদের চিলেকোঠার ঘরে। চিলেকোঠার দরজাতে ধুলোর যেন জঙ্গল তৈরি হয়ে রয়েছে, যেন কত কাল এই দরজায় কারোর হাত পড়েনি। নাকে শাড়ির আঁচলটা চেপে হাতে থাকা ময়লা পরিষ্কারের কাপড়টা দিয়ে দরজা পরিষ্কার করে চিলেকোঠার ঘরে ঢুকল কাবেরী। ঘরটা খুব বড় নয়, আর 5টা সাধারণ বাড়ির চিলেকোঠার ঘর যেমন হয় ঠিক তেমন। কাবেরী নিজের মনেই বলতে লাগলো, ইস কি ধুলো বাবা, কতদিন যে এ ঘরে কারোর পা পড়েনি কে জানে। আর এত জিনিসপত্রই বা কেন? আগের ভাড়াটা নিয়ে যায়নি নাকি? এত জিনিস সব বাড়িওয়ালাদেরই। কাবেরী ঘরের জিনিসগুলোকে দেখছিল। হঠাৎ করে তার চোখে পড়ল ভাঙা টেবিলের নিচে একটা বাক্স পড়ে আছে। বাক্সটা ছোট আকারের। এত ধুলো পড়ার পরেও সেটার সৌন্দর্য কিন্তু ধরা পড়ছে ওই ধুলোর আচ্ছাদন ভেদ করে। কাবেরী বাক্সটাকে হাতে তুলে নেওয়া মাত্রই তার মনে হলো গায়ের ওপর দিয়ে যেন একটা বরফের মতো শীতল হাওয়ার স্রোত খেলে গেল। কি হলো? এই ঘরের তো কোনো জানালা খোলা নেই, আর একটা মাত্র তো জানালা, তাও তো বন্ধ। তারপর একটু ভেবে নিয়ে নিজেই আবার নিজের মনকে বোঝালো, ও ওই তো দরজাটা তো খোলা, ওখান থেকেই বোধহয় হাওয়া আসছে কোনোভাবে। সে আবার বাক্সটার দিকে মন দিল। বাক্সতে কোনো তালা দেওয়া নেই, কিন্তু অনেক দিন না খোলার জন্য বাক্সটা খুলতে একটু বেগ পেতে হলো কাবেরীকে। কিছুক্ষণ চেষ্টার পর কাবেরী খুলে ফেলল। বাক্সটাকে খুলেই সে দেখতে পেল একটা কুন্দন মুক্ত দিয়ে কাজ করা সোনার গলা জোড়া হার। হারটা দেখেই তার মুখ দিয়ে নিজে থেকেই বেরিয়ে এলো, ও মা, কি সুন্দর! এটা কার হার? ইস, এত সুন্দর হারটা এভাবে ফেলে রেখে গেছে সে। এই হারটা যদি আমার হতো না, আমি তো কখনো ভুলতামই না নিয়ে যেতে। কাবেরী এমন নয়,
কিন্তু কি জানি হাটটা দেখা থেকে সে যেন নিজেকে আর সামলাতে পারছে না। কিন্তু ছোট থেকে বড় হয়ে ওঠা তার এতদিনের জীবনে কেউ তাকে আজ পর্যন্ত লোভী বলতে পারেনি। আজ তার কি হলো? ও কাম্মা, ঠাম্মা তোমাকে ডাকছে তো অনেকক্ষণ ধরে, শুনতে পাচ্ছ না? এমন সময় পেছন দিয়ে কাঁকনের গলা শোনা গেল। কাঁকন যে কখন কাবেরীর পেছনে এসে দাঁড়িয়েছে কাবেরী বুঝতেই পারেনি। হাতটা তাই শাড়ির আঁচল দিয়ে আড়াল করে এবারে সে কাঁকনের দিকে ফিরে বলল, না পাকা বুড়ি, শুনতে পাইনি তো, কাজ করছিলাম যে। আর পারি না বাপু, সবাইকে আমাকে দেখে রাখতে হয়। চলো ঠাকুমা, নামি এবার। আজ বাড়িতে কোনো আর রান্নার পাট রাখা হয়নি। এতদিনের একটা সংসার এক জায়গা থেকে আরেক জায়গাতে আনা এ কি আর কম ঝক্কি? বাড়ির মেয়েরা আজ বাড়ি পরিষ্কার আর গোছানোর কাজেই ব্যস্ত। দুপুরে কোনো মতে পাশের একটা দোকান থেকে কচুরি কিনে এনে খাওয়া দাওয়া করা হয়েছে। রাতে অন্তত একবেলা পেটে ভাত না পড়লে কি চলে? বাড়ি থেকে 10 মিনিট দূরে দিব্যেন্দু একটা ভাতের হোটেল দেখেছিল রাতের খাবার আনতে, তাই সে সেখানেই বেরিয়ে পড়ল। ভাতের হোটেলে পৌঁছে দিব্যেন্দু দেখল চেয়ার টেবিলে বসে 3-4 জন মতো লোক ভাত খাচ্ছে আর একটা মোটা বেটে করে লোক তাদেরকে খেতে দিচ্ছে। দিব্যেন্দুকে দেখে তিনি বললেন, আরে আসুন আসুন বাবু, কি খাবেন বলুন? মাছ ভাত, ডিম ভাত, পাড়ার মাংস নাকি? হ্যাঁ, না না, বসে খাবো না, আমি 6 জনের খাবার নিয়ে যাব। তুমি এক কাজ করো, 6টা মাছ ভাতের মিল দিয়ে দাও। আচ্ছা বাবু, তা তা এ গায়ে নতুন লোক বুঝি? আগে কখনো দেখেছি বলে তো মনে পড়তিছে না। হ্যাঁ, এখানে পরিবারকে নিয়ে নতুন ভাড়া এসেছি আমি। তা কোন বাড়ি বাবু? ওই আমতলার ওখানে যে 4 মাথার মোড়টা আছে না, ওই ওর বাম দিকে গিয়ে মুখার্জিদের বাড়িতে। হোটেলের লোকটির কথা শুনে কিছুটা আশ্চর্য, কিছুটা ভীত হলেও এবং যারা খাচ্ছিল তারাও একবার দিব্যেন্দুর দিকে খাওয়া বাদ দিয়ে মুখ তুলে তাকালো। কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে হোটেলের লোকটি বলল, ও আচ্ছা আচ্ছা, তা তা খাবার নিয়ে যাবেন যে, কিছু এনেছেন? টিফিন ক্যারি টারি কিছু? হ্যাঁ হ্যাঁ, এনেছি এনেছি, এই নাও এই নাও। লোকটি আর বেশি কথা না বাড়িয়ে খাবার দিয়ে দিল। দিব্যেন্দুকে শুধু যাওয়ার আগে বলল, সাবধানে থাকবেন বাবুরা। কেন বলো তো? নতুন জায়গাতে এসেছেন তো, তাই বললাম আর কি। রাতের খাবার খেয়ে ঘরে এসে শুয়েছে দিব্যেন্দু। পাশে কাবেরী ঘুমিয়ে পড়েছে। রাতের খাবারটা বেশ ভালোই ছিল, কিন্তু হোটেলের লোকটির শেষের কথাটা দিব্যেন্দুকে একটু ভাবাচ্ছে। কিন্তু সারাদিনের ক্লান্তিতে কখন যেন তার চোখ লেগে এসেছিল। চোখ খুলল একটা অদ্ভুত আওয়াজে। দেওয়ালে হাতুড়ি মারলে যেমন আওয়াজ হয় ঠিক তেমন। স্বভাবগতই পাশে হাত চলে যায় দিব্যেন্দুর। দেখল কাবেরী নেই। তড়বড় করে খাটের উপর উঠে বসে দিব্যেন্দু। কোথায় গেল কাবেরী? কল ঘরে গেল নাকি? আর এই আওয়াজটাই বা কিসের? দিব্যেন্দু এবার ঘরের বাইরে বেরিয়ে এলো কাবেরীকে খুঁজতে। এই আওয়াজে খালি দিব্যেন্দুর ঘুম ভাঙেনি, ভেঙেছে নন্দারও। ভয়েতে এতক্ষণ বাইরে আসতে পারেনি। পাশের ঘর থেকে দিব্যেন্দুর বাইরে আসার আওয়াজ শুনে এবার সেও বেরিয়ে এসেছে।
কি গো ঠাকুরপো, এটা কিসের আওয়াজ বুঝতে পারছো? আচ্ছা, কাবেরী কোথায়? ঘুমোচ্ছে নাকি? না গো বৌমনি, ও তো ঘরে নেই। ওকে খুঁজতেই তো বাইরে এলাম। এই আওয়াজে ঘুম ভেঙে দেখি যে পাশেও নেই। কল ঘরে গেছে হয়তো। এত রাতে আর যাবি বা কোথায়? চলো তো একবার কল ঘরের দিকটা দেখে আসি। নন্দা আর দিব্যেন্দু কল ঘরে এসেও কাবেরীকে দেখতে পায় না। কি গো ঠাকুরপো, বলি মেয়েটা এত রাতে গেল কোথায়? বুঝতে পারছি না বৌমনি। বলছি, আওয়াজটা ওপর থেকে আসছে না? ও ওখানেই নেই তো? চলো চলো, ও ওখানে গিয়ে বরং দেখি একবার। তারা চিলেকোঠার ঘরের দিকে যায়, আর গিয়ে তারা তো অবাক হয়ে যায় দুজনেই। তারা দেখে চিলেকোঠার দরজা হাট করে খোলা, ঘর সম্পূর্ণ অন্ধকার। তারা আসার সময় একটা টর্চ লাইট সাথে এনেছিল। সেই আলোতেই তারা দেখল কাবেরী হাতুড়ি নিয়ে চিলেকোঠার একটা দেওয়ালের সামনে ক্রমাগত আঘাত করে চলেছে। তার যেন কোনো জ্ঞান নেই। দিব্যেন্দু এবার কাবেরীকে ডাকল। এই কাবেরী, কাবেরী! দিব্যেন্দু এবার জোর গলায় বলল, এই কাবেরী, কাবেরী, কি করছো নাকি তুমি এখানে এত রাতে? কাবেরীর এবার নিজের মধ্যে যেন প্রাণটা ফিরল। সে দিব্যেন্দু আর নন্দার দিকে ফিরে বলল, ও দিদি, তোমরা এখানে? ঘুম ভাঙিয়ে দিলাম বুঝি। তোমরা কখন এলে? আমি একদমই খেয়াল করিনি গো। সে এমন করে কথাগুলো বলল যেন কিছুই হয়নি। কি করছিস বোন? এত রাতে এই অন্ধকারে তুই তুই এখানে? ও আর বলো না দিদি, আসলে কি বলো তো, ঘুম আসছিল না। আর চিলেকোঠাটা একটু সাজাবো ভাবছিলাম, তাই ভাবলাম এখনই কাজে লেগে পড়ি। আর অন্ধকারে প্রথমে একটু অসুবিধা হলেও একটু পর থেকে চোখ শোয়া হয়ে যায়। বিষয়টা অদ্ভুত হলেও সে রাতে দিব্যেন্দু বা নন্দা কেউই আর কথা বাড়ায়নি এ বিষয়ে। ভেবেছে কাবেরী চিরকালই এমন হুজুকে, তাই হয়তো। এরপর 3 দিন আর কোনো সমস্যা হয়নি, সব স্বাভাবিক চলছে। দিব্যেন্দুও অফিস যাওয়া শুরু করেছে আবার। ঘটনাটা আবার ঘটল 4 দিনের মাথায়। ছোট্ট কাঁকন দুপুরে ঠাম্মার কাছে শুয়ে গল্প শুনছিল। গল্প শেষ, ঠাম্মা ঘুমিয়ে পড়লেও কাঁকনের ঘুম নেই। সে ঠাম্মার পাশ দিয়ে নিঃশব্দে উঠে পড়ে, আর সাথে খেলতে ছুটে চিলেকোঠার ঘরে উঠে যায়। ও কাম্মা, কাম্মা, কি করছো? বলে ডাকতে যাবে, কিন্তু ঘরের কাছে এসে তার কাম্মাকে দেখে তার যেন দেহ রক্ত শূন্য হয়ে পড়ে। এই কাকে দেখছে সে? এই কি সে তার চেনা কাম্মা, যে তাকে আদর করে তার সাথে খেলে? সে দেখে তার কাম্মার সারা গা কেমন যেন কয়লার মতো কালো হয়ে গেছে পুড়ে। মণিহীন সাদা তার একটা চোখ, আর একটা চোখ পুড়ে গলে গেছে সম্পূর্ণ। তার কাম্মা চিলেকোঠার কড়িবর্গা দিয়ে ঝুলছে, তার দুটো পা ওপরের দিকে, আর তার মাথাটা নিচের দিকে। মাথাটা দোলনার মতো দুলেই যাচ্ছে, রুক্ষ চুলগুলো নিচের দিকে হাওয়াতে ঝুলছে। মুখ দিয়ে যে রক্ত বেরোচ্ছে সেটা মাটিতে পড়ছে টুপটুপ করে। কাঁকনকে দেখে কাবেরী বলে উঠল, মা,
কাঁকন এ দৃশ্য আর সহ্য করতে না পেরে মা বলে আর্তনাদ করে ডেকেই সে চিলেকোঠার ঘরের বাইরে দরজার কাছে জ্ঞান হারায়। বাড়ির সবাই ছুটে গিয়ে কাঁকনকে ওখান থেকেই অজ্ঞান অবস্থাতে পায়। কাবেরী কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে সবটা দেখল। মেয়েটার তারপর থেকে ধুম জ্বর। প্রথম দিন তো জ্ঞানই ফেরেনি। দ্বিতীয় দিনে জ্ঞান ফেরার পর থেকে তার আদরের কাম্মাকে সে কেমন যেন ভয় পাচ্ছে। কাবেরীকে দেখলেই জ্বরটা যেন আরো বেড়ে যাচ্ছে কাঁকনের। আর তাকে দেখলেই কাঁপা কাঁপা গলাতে সে বলছে, ভয়। এই নিয়ে কাবেরীকে প্রশ্ন করা হলে সে বলেছে, বাচ্চা মানুষ ওই অন্ধকারে আমাকে দেখে ভয় পেয়ে গেছে। এই জন্য দিব্যেন্দু তোমাকে বলি ওখানে একটা আলোর ব্যবস্থা করো। কাবেরীকে কদিন ধরে যেন চিনতে পারছে না দিব্যেন্দু। যে কাবেরী কাঁকনকে এত ভালোবাসে, সেই বাচ্চা জ্বরে এত কষ্ট পাচ্ছে। তাও কাবেরীর চিলেকোঠার ঘর ছেড়ে নিচে আসার সময় হচ্ছে না। তাছাড়াও বাড়িতে 2-3 দিন ধরে আজব সব ঘটনা ঘটে চলেছে। বাড়ি থেকে গোটা মাছ উধাও হয়ে যাচ্ছে কর্পূরের মতো। দিব্যেন্দুর রাতে এই কদিন যতবার ঘুম ভেঙেছে সে কাবেরীকে পাশে দেখতে পায়নি। তাকে খুঁজে পাওয়া গেছে চিলেকোঠার ঘরে। দিব্যেন্দু গিয়ে দেখেছে কাবেরী দেওয়ালে পাগলের মতো মাথা ঠুকে যাচ্ছে। দিব্যেন্দু বাড়ির কাউকে কিচ্ছু জানায়নি। চুপচাপ কাবেরীকে ঘরে নিয়ে এসেছে। সকাল হলে কাবেরীকে জিজ্ঞাসা করতে গেলে কাবেরী এমন ব্যবহার করেছে যেন সারা রাত সে ঘরেই ছিল আর ঘুমোচ্ছিল। আবার যেদিন কাঁকনের জ্ঞান ফিরল সেই দিন তো আরেক কাণ্ড। রান্নাঘরের নন্দা হঠাৎ ঢুকতে গিয়ে দেখে কাবেরী রান্নাঘরের বাচ্চাদের মতো 2 পা ছড়িয়ে কাঁচা মাছ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আর তার গাল দিয়ে মাছের রক্ত গড়িয়ে পড়ছে, আর সেই রক্তটাও সে চেটে নিচ্ছে। এই সময় সে যেন কোনো রক্ত মাংসের মানুষ নেই আর। নন্দার সারা গা গুলিয়ে ওঠে, যেন ওখানেই বমি হয়ে যাবে। সে ভয়ে সকলকে জড়ো করেছে চিৎকার করে। বাড়ির সকলে তো এসে হতবাক। কাবেরীর তখনও নিজের মধ্যে কোনো জ্ঞান নেই। সে কাঁচা মাছ 2 হাত দিয়ে খেয়েই যাচ্ছে। ইন্দু দেবী চিৎকার করে উঠল। কাবেরীর যেন হঠাৎ করে হুঁশ ফেরে এবং সবাইকে দেখেই সে জ্ঞান হারায়। এরপর বাড়িতে একটা ভয়ের মহল তৈরি হয়ে যায়। দিব্যেন্দু অফিস থেকে বাড়ি ফিরলে তার মা ও বৌদি তাকে সব খুলে বলে এবং ওঝাকে খবর দিতে বলে। কিন্তু দিব্যেন্দু কোনো কালেই ভূত প্রেত এইসবে বিশ্বাসী নয়, তাই সে পাত্তা দেয়নি। তাদের এই কথাতে উল্টে গ্রামেরই এক ডাক্তার ডেকে আনে কাবেরীর জন্য। তিনি কাবেরীকে দেখে বলে, চাপ টেনশন থেকে মানুষের অনেক সময় অনেক রকম মানসিক সমস্যা হয়। এই নিয়ে চিন্তার কিছু নেই তেমন। সঠিক চিকিৎসা পেলে একদম ঠিক হয়ে যাবে। এর পরের দিনটা বেশ ভালোভাবেই কেটে যায়। দিব্যেন্দু আজ আর কাল ছুটি নিয়েছে অফিস থেকে। কাবেরীও আজ স্বাভাবিক আছে, আর কাঁকনের জ্বরটাও
এখন সম্পূর্ণ কমে গেছে। কিন্তু কাকন শুধু তার কাম্মার কাছে যাচ্ছে না, আর এতদিনে তার এই নতুন জায়গাটা একেবারে ঘুরে দেখার তেমন সময় হয়নি। তাই আজ বিকেলের দিকে হেঁটে হেঁটেই সে জায়গাটাকে একটু ঘুরে দেখবে ভেবেছে। বিকেলে বেরিয়ে হাঁটতে হাঁটতে সে বাজারের কাছে একটা চায়ের দোকানে এসে বসে। সেখানে তার সাথে পরিচয় হয় দিগন্ত কুমার রায়ের সাথে। এ গ্রামের বেশ পরিচিত মুখ তিনি। ৬০-৬৫ বছরের এক প্রবীণ বৃদ্ধ ভদ্রলোক। ওই বাড়িতে তারা থাকছে জেনে বৃদ্ধ লোকটি একটু উৎসাহের সাথে নিজেই বিশদে সবটা জানতে চাইল দিব্যেন্দুর কাছে। দিব্যেন্দু প্রথমে বাড়ির ভেতরের কথা বলতে কিছুটা ইতস্তত করলেও পরে লোকটিকে সব খুলে বলল। দিগন্তবাবু সব শুনে তেমন কিছুই বললেন না, শুধু বললেন, এ গ্রামে বহু পুরনো একটা রক্ষেকালীর মন্দির আছে। বাড়ির লোকজন নিয়ে একেবারে সপরিবারে ঘুরে এসো বাবা, দেখবে ভালো লাগবে। দিব্যেন্দু সেদিন বাড়ি ফিরেই ঠিক করল কদিন ধরে যা হচ্ছে আজই সে যাবে বাড়ির সকলকে নিয়ে ওই মন্দিরে। সেই মতোই দিব্যেন্দু বাড়ির সবাইকে তৈরি হয়ে নিতে বলল তাড়াতাড়ি। প্রথমে কাবেরী যেতে রাজি না হলেও পরে কিছুটা বাধ্য হয়ে পরে সবার সাথে বেরিয়ে পড়ল মন্দিরের উদ্দেশ্যে। প্রথমে সব ঠিক ছিল, কিন্তু যেই টোটো এসে মন্দিরের কাছে দাঁড়ায় অমনি কাবেরীর মধ্যে কেমন যেন অস্বস্তি লক্ষ্য করা গেল। মন্দিরের কাছে আসতেই তার গলা যেন শুকিয়ে এসেছে। সবাই মন্দিরে ঢুকে গেলেও কাবেরীকে মন্দিরের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে দিব্যেন্দু এসে কাবেরীকে বলল, কি হলো, এখানে দাঁড়িয়ে আছো যে? ভেতরে চলো। তুমি যাও, আমি দাঁড়িয়ে আছি এখানে। শরীরটা কেমন যেন একটু খারাপ খারাপ লাগছে, তুমি যাও। শরীর খারাপ লাগছে? কি হয়েছে? আগে কিছু বললে না তো। ও কিছু না তেমন, তোমরা যাও না, আমি আছি তো এখানে। আরে শরীর খারাপ বলছো, এখানে একা থাকতে হবে না। তুমি এক কাজ করো, সবার সাথে মন্দিরে গিয়ে বসবে, চলো। না বলছি তো, একবার বললে কথা কানে যায় না তোমার? এই সময় কাবেরীর চোখগুলো দেখে মনে হচ্ছিল দিব্যেন্দুকে একা পেলে সে চোখ দিয়ে ভস্ম করে ছাই করে দেবে তাকে। চোখগুলো রক্তবর্ণ ধারণ করেছে। এইভাবে কখনো এর আগে কাবেরীকে কথা বলতেও শোনেনি দিব্যেন্দু। তারপর কাবেরী নিজেকে একটু সামলে নিয়েই আবার শান্ত স্বরে বলল, তুমি যাও, আমার শরীরটা একটু খারাপ লাগছে তো, আমি বাড়ি যাচ্ছি একটা গাড়ি ধরে। দিব্যেন্দু কিছু বলার আগেই কাবেরী একটা টোটো ডেকে তাতে উঠে চলে গেল। দিব্যেন্দু কাবেরীর চলে যাওয়াটা অবাক হয়েই দেখছিল। হঠাৎ করে পেছন দিয়ে কে যেন বলে উঠল, নিজের চেনা মানুষকে নিজেই আর চিনতে পারছো না তো? এমন অনেক সময় হয় যে কি হচ্ছে, কেন হচ্ছে, আমরা নিজেরা তা বুঝতে পারি না। আপনি এখানে? দিব্যেন্দু পিছন ফিরে দেখল দিগন্তবাবু এসে দাঁড়িয়েছে তার পেছনে। তোমার কাছ থেকে যখনই শুনেছি তোমরা ও বাড়িতে উঠেছ, জানতাম ঠিক এমন একটা কিছু ঘটছে নিশ্চয়। কি ঘটছে? কিসের কথা বলছেন আপনি? একটু একটু দয়া করে একটু খুলে বলুন। তাহলে শোনো বাবা, তোমরা এ যুগের লোক, কিন্তু কিছু জিনিস যুগ যুগান্তরের অতীত, সব সময়ের জন্যই সত্য। যে বাড়িতে তুমি উঠেছ ও বাড়িতে অশুভ ছায়ারা বাস করে। ও বাড়িতে কেউ থাকতে পারে না। আরে বাড়িওয়ালারাও তো পালিয়ে বেঁচেছে ওখান থেকে, আজ তা প্রায় 30 বছর আগে।
পুরো বংশ তো প্রায় শেষ হয়ে গিয়েছিল তারও আগে। যে জনা কয়েক লোক বেঁচে ছিল তারা প্রাণ হাতে নিয়ে একেবারে পালিয়েছে। আর ওই একেন বেটা যা পারে বাড়িটা নিয়ে তাই করে। এর আর কোনো মালিক নেই, ওই একেন বেটাই সব। কিন্তু তাহলে যে কিছু বলতে গিয়েও থেমে গিয়ে সে এবার বলল, তাহলে এবার কি করার আপনিই বলুন, আপনি এই গ্রামের মানুষ। আমি কিছু নই বাবা, আমার করার ক্ষমতাও কিছু নেই। কিন্তু হ্যাঁ, এ গ্রামের পারে দারিকের জঙ্গলের শুরুতে এক সাধু বাবা থাকে। তার অনেক ক্ষমতা, তিনি মা রক্ষাকালীর সাধনা করেন। তোমার এই অবস্থা বুঝতে পেরে আমি তাকে আগেই সবটা জানিয়ে এসেছি। কাল অমাবস্যা, তিনি বলেছেন কাল তিনি তোমাদের বাড়িতে যাবেন। কালই যা হওয়ার হবে, বুঝলে? আজ সেই অমাবস্যার রাত। কাল মন্দির থেকে ফেরার পর কাবেরীর অবস্থা যেন আরো খারাপ হয়ে গেছে। সে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, কারোর সাথে কোনো কথা বলছে না, শরীর পুরো ভেঙে পড়েছে। নিজের মনে মাঝে মাঝে বিড়বিড় করে কি যেন বকে চলেছে। দিব্যেন্দু বারান্দাতে দাঁড়িয়ে দিগন্তবাবু আর সাধু বাবার জন্য অপেক্ষা করছিল। এমন সময় বাড়ির ভেতর থেকে একটা চেঁচামেচির আওয়াজ শুনতে পাওয়া গেল। বাড়ির ভেতর ছুটে এসে কাবেরীর ঘরের সামনে বাকিদের ভিড় দেখতে পায় দিব্যেন্দু। সবার চোখে মুখে ভয়ের ছাপ, আর কাকে যেন কাকুতি মিনতি করে ছেড়ে দিতে বলছে সবাই কাবেরীকে। দিব্যেন্দু দরজার কাছে গিয়ে দেখে কাবেরী কাঁকনকে এক হাতে গলা টিপে উঁচু করে ধরে রেখেছে মাটি থেকে অনেকটা উপরে, আর কাবেরী কাঁকনের দিকে তাকিয়ে বলছে, আমার জিনিস আমাকে ফিরিয়ে দে, দেবি না আমাকে, তুই দিবি না, তোর ঘাড় দেবে। কাবেরীর গলার এই কি স্বর! ছোট্ট কাঁকন নিস্তেজ হয়ে পড়েছে। দিব্যেন্দু খেয়াল করল কাঁকনের গলাতে একটা হার, সেটাই বোধহয় কাবেরী চাইছে। দিব্যেন্দু ছুটে গিয়ে কাবেরীর হাত থেকে কাঁকনকে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু কাবেরীর শক্তির কাছে দিব্যেন্দুর সব চেষ্টা আজ বৃথা। এইসবের মধ্যেই দিগন্তবাবু সাধু বাবাকে নিয়ে হাজির হলেন ঘরের মধ্যে। সাধু বাবা অবস্থা বুঝেই কাবেরীর দিকে তার হাতের ঘটি থেকে একটা তরল ছিটিয়ে দিল কাবেরীর দিকে। অমনি কাবেরী একটা বিকট আওয়াজ করে উঠল, জ্বলছে, ভীষণ জ্বলছে, দূরে থাক, দূরে থাক, আমার থেকে দূরে থাক, দূরে দূরে থাক, দূরে থাক। এবং সে নেতিয়ে পড়ল, আর কাবেরীর হাতটা আলগা হয়ে কাঁকন নিচে মেঝেতে পড়ে গেল। নন্দা ছুটে গিয়ে কাঁকনের গলা থেকে হাড়টা খুলে ছুঁড়ে ফেলে দিল, আর নিজের মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরল। সাধু বাবা তার ভারী কণ্ঠে এবার বলল, দিগন্তবাবু আর মেয়েটার স্বামীকে বলে ঘরে থাকুক, বাকি সকলে ঘর ছেড়ে চলে যাও। দিব্যেন্দু এবার কাবেরীর দিকে এগোলো ওর হাত পা বেঁধে দেওয়ার জন্য। তখনই কাবেরীর মুখটা যেন আরো বিভৎস হয়ে উঠল। তার সারা মুখ কেউ যেন পুড়িয়ে দিয়েছে, পোড়া চামড়াগুলো আলগা হয়ে গিয়ে ঝুলছে। এই বুঝি খসে পড়বে। তার একটা চোখ গলে গেছে, আর আরেকটা চোখের মণি সম্পূর্ণ সাদা, সেই চোখ দিয়ে রক্ত পড়ছে গড়িয়ে। দিব্যেন্দুকে তার দিকে এগোতে দেখে আস্তে আস্তে পেছোতে শুরু করলো কাবেরী, এবং একসময় সামনের দিকে মুখ করেই দুটো পায়ে ভর দিয়ে দেওয়ালে উঠতে শুরু করলো, অনেকটা গিরগিটির মতো। দিব্যেন্দুর সারা শরীর ঠান্ডা হয়ে গেল। সে তার কাবেরীকে আর যেন চিনতেই পারছে না। এক মুহূর্তের মধ্যেই চোখের সামনে এত কিছু দেখে দিব্যেন্দু ভয়ে পাথর হয়ে গেল। আর কিছু বুঝে ওঠার আগেই
কাবেরী দিব্যেন্দুর ওপর ঝাঁপিয়ে পড়ে দিব্যেন্দুর গলা টিপে ধরল দুহাত দিয়ে। সে ছটফট করতে শুরু করেছে। দিব্যেন্দুর চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। নিজেকে বাঁচানোর কোনো চেষ্টাই সে করতে পারল না। সাধু বাবার সুযোগ বুঝে কাবেরীর কপালে একটা ত্রিশূল চেপে ধরল। সঙ্গে সঙ্গেই দিব্যেন্দুর গলা ছেড়ে দিয়ে কাবেরী ছিটকে ঘরের এক কোণে গিয়ে পড়ল। দিগন্তবাবু ততক্ষণে দিব্যেন্দুকে মেঝে থেকে তুলে খাটে বসিয়েছে। অন্যদিকে সাধু বাবা কাবেরীর সামনে মন্ত্র পড়েই চলেছে। সাধু বাবার কথাতে দিগন্তবাবু কাবেরীর হাত পা বেঁধে দিল শক্ত করে। দিব্যেন্দু এতক্ষণে কিছুটা স্বাভাবিক হয়েছে। অমাবস্যার রাত, চারিদিকে কালো কুচকুচে অন্ধকার। চিলেকোঠার ঘরের বাইরে বাকিরা দাঁড়িয়ে আছে। সাধু বাবা ইতিমধ্যেই একটা যজ্ঞের আয়োজন করেছে ঘরের মধ্যে, আর সেই ঘরের মধ্যে আছে সাধু বাবা, দিগন্তবাবু, দিব্যেন্দু আর কাবেরী। তাকে এখন আর ঠিক কাবেরী বলা চলে না। কাবেরীর সারা শরীর মনের উপর এখন শুধু এক অশরীরী নিয়ন্ত্রণ। সাধু বাবা কাবেরীকে এবার বসাতে বলল ইশারা করে। দিব্যেন্দুকে শক্ত করে পেছন দিয়ে কাবেরীকে ধরে রাখতে বলল সাধু বাবা। অনেক সময় ধরে অনেক ক্রিয়া প্রক্রিয়া ঘটে চলল ঘরের মধ্যে। কাবেরী চুপটি করে বসেছিল এতক্ষণ, যেন একটা ঘোরে ছিল। কিন্তু সাধু বাবা যখনই ওই হারটা পরাতে যাবে, এমন সময় কাবেরী বলে উঠল, আমাকে সবাইকে নাহলে আমি শেষ করে দেবো আমি। আমার ঘরে থাকা বাকিরা আর যারা এতক্ষণ ঘরের বাইরে দিয়ে সব দেখছিল, সকলে চমকে উঠল কাবেরীর দিকে তাকিয়ে। সেই বিভৎস আগুনে ঝলসে যাওয়া মুখ, রক্তবর্ণ ধারণ করেছে তার চোখ। দেব না, কি করবি তুই? কি করবো দেখবি তুই? কি চাই তো? কেন মেয়েটাকে কষ্ট দিচ্ছিস? কি ক্ষতি করেছে ও তোর? চলে যাও শরীর ছেড়ে, চলে যাই বাড়ি ছেড়ে। এই প্রশ্নে প্রথমটাতে নিশ্চুপ রইল কাবেরী। সাধু বাবা যেই তার গায়ে আবার সেই তরল ছিটিয়ে দিল, কাবেরীকে ধরে রাখা যেন কঠিন হয়ে গেল আরো। আবার কাবেরী বলতে লাগলো, কোথায় যাবো আমি? আমার শরীর যে এখানে আটকে আছে। ছালেরা আমাকে খুন করে এখানে আটকে রেখেছে। এখানেই তো আটকে রেখেছে আমাকে, সেই কবের থেকে এখানেই আটকে রেখেছে। কি বলতে চাস সব খুলে বল আমাকে। আমি চাইলে তোকে মুক্তি দিতে পারি। এবারের ছোট বউ ছিলাম আমি। রূপের জন্য বাড়ির বউ করে আনলেও বাবার টাকা না থাকাতে পণের ঘাটতি পড়ল শয়তানগুলোর। টাকার জন্য আমার ওপর বাড়ির সকলে মিলে অত্যাচার শুরু করলো, মানসিক শারীরিক দুভাবেই। যখন দেখলো হাজার অত্যাচার করেও টাকা আর পাবে না আমার বাবার থেকে, তখন বাড়ির সকলে মিলে আমাকে খুন করার পরিকল্পনা করলো। ওই চিলেকোঠার ঘরটা আমার খুব প্রিয় ছিল। সারা দিনের সবার সব কাজ করে দিয়ে আমি ওখানে গিয়ে সময় কাটাতাম। একদিন এমনিই বসেছিলাম ওই ঘরে। সেই সময় আমার স্বামী, শাশুড়ি, শ্বশুর এসে চিলেকোঠার ঘরের দরজা দিয়ে দিল, আর আমার গায়ে আগুন ধরিয়ে দিল ওরা। কেউ আমার চিৎকার শুনতে পেল না। বাইরে যাতে লাশ না নিয়ে যেতে হয়, ওই চিলেকোঠার দেওয়ালের মধ্যেই আমাকে পুঁতে দিল।
তখনও তখনও আমার মধ্যে অল্প প্রাণ ছিল। জ্যান্তই আমাকে পুঁতে দিল শয়তানগুলো, জ্যান্তই পুঁতে দিল। আর তোর মা বাবা তাঁরা খোঁজ নেননি? এসেছিল তো, কিন্তু ওই নরপিশাচগুলো ওদেরকে বললো আমি নাকি বাড়ির মালির সাথে পালিয়ে গেছি। ওদের গ্রামে এত আধিপত্য ছিল যে আমার বাবা মার কিচ্ছু করার ক্ষমতা হয়নি, উল্টে অপমান করে তাড়িয়ে দিল ওদের। আমার চরিত্রেও দাগ লাগলো। মরার পরও ওরা শান্তি দিল না আমায়, সারা গ্রামে রটিয়ে দিল আমি নাকি এক শহরের ছেলের সাথে পালিয়ে গেছি, যার সাথে নাকি আমার বিয়ের আগে থেকেই একটা গোপন সম্পর্ক ছিল। সারা গ্রাম আমাকে নোংরা বলতে শুরু করলো। যাদের জন্য আমার আজ এই পরিণতি, তাদের সব কটাকে একেবারে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি। তাহলে তো তোর প্রতিশোধ নেওয়া শেষ। কেন মিছিমিছি এই মেয়েটাকে ধরে রেখেছিস? শুধুমাত্র এই হারটার জন্য? ওই হারটা যে আমার বড্ড প্রিয়, সেটাই মেয়েটা গলায় দিয়েছে। ওকে কি করে ছাড়বো আমি? কি করে ছাড়বো? ওর শরীরটা ছেড়ে বেরিয়ে যা, মুক্তি দে ওকে। না না, ও ভুল করেছে। ওকে শাস্তি পেতেই হবে ওকে। ভুল করছিস তুই। ও তোর কোনো ক্ষতি করেনি। যারা করেছিল তাদের তুই নিজে হাতে মেরেছিস। তোর হারটা চাইতো, তুই তোর হার পাবি আর মুক্তিও পাবি। শুধু মেয়েটাকে ছেড়ে দে, ওকে ওর সংসার করতে দে। যা তার স্বপ্ন ছিল, যা তুই পাসনি, ওকে সব পেতে দে তুই। ওর কোনো হাত নেই তোর মৃত্যুতে। চাই আমার মুক্তি চাই। এখান থেকে আমি বেরোতে চাই। মুক্তি দাও আমায়, মুক্তি দাও। শেষবারের মতো এবার কাবেরীর দিকে সাধু বাবা লাল রঙের গুঁড়ো ছিটিয়ে দিল আর হাড়টাও আগুনের মধ্যে দিয়ে দিল। এক বিকট আর্তনাদ করে কাবেরী এবার লুটিয়ে পড়ল মেঝেতে। পরদিন সকালে লোকাল থানার পুলিশকে সবটা জানানো হলো। দিগন্তবাবুই খবর দিল পুলিশ অফিসারকে। সে এ গ্রামের জ্ঞানী প্রবীণ মানুষ, তাই তাকে সবাই মান্য করেই চলে। আর দুপুরের দিকে ওই চিলেকোঠার দেওয়াল ভেঙে পাওয়া গেল একটা বহু বছর পুরনো মহিলার পোড়া কঙ্কাল। বাড়ির বাইরে বেশ কিছু লোক জড়ো হয়েছে সব শুনে। কাবেরীর জ্ঞান ফিরে এসেছে এই কিছুক্ষণ আগেই। এমনি কোনো সমস্যা না থাকলেও সে শারীরিকভাবে এখনো কিছুটা দুর্বল। তার মাথার কাছেই বসে আছে নন্দা। সে তাকে বোনের মতোই ভালোবাসে। সাধু বাবা কাল রাতেই তার কাজ শেষ করে চলে গেছেন। দিগন্তবাবু এখনো ছিলেন। সত্যি উনি না থাকলে দিব্যেন্দু যে কি করে এত কিছু সামলাতো কে জানে। সত্যি উনি না থাকলে দিব্যেন্দু যে কি করে এত কিছু সামলাতো কে জানে। দিগন্তবাবু বারান্দাতেই দাঁড়িয়েছিলেন। তার কাছে দিব্যেন্দু এসে বসল। তার কাছে দিব্যেন্দু এসে বলল, আপনার জন্য এই যাত্রা রক্ষে পেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিগন্তবাবু। না না, আমার জন্য কিছুই না, সবই ওই মা রক্ষাকালীর ইচ্ছে। আর সাধু বাবা সাথে ছিলেন বলে কথা, এতেই এ যাত্রা রক্ষা। এ বাড়িতে তো আর থাকা চলে না, কি করবে ভাবছো?
সেটাই তো বুঝতে পারছি না। এই এর মধ্যে এত কম সময় কোথায় যে বাড়ি পাবো। একটা বাড়ি আছে বটে, আহ, এতটা ভালো নয়, তবে এটুকু বলতে পারি তেনাদের উপদ্রব পাবে না সেখানে। তা যদি রাজি থাকো তো। হ্যাঁ, খুব ভালো হয় তাহলে। এই বাড়িতে তো আর কোনো মতেই থাকা চলে না। তাহলে চলো এখনই বাড়িটা দেখে আসা যাক। এরপর এক রাতের মধ্যেই বাড়িটা ছেড়ে দেয় দিব্যেন্দুরা। কাছাকাছি হওয়াতে খুব একটা অসুবিধা হয়নি তাদের। ছোট্ট কাকন তার কাম্মাকে এখন আর ভয় পায় না। তার সেই পুরনো কাম্মাকে সে যেন আবার ফিরে পেয়েছে। আর মুখার্জি বাড়ি আজও দাঁড়িয়ে আছে তার সেই কলঙ্কিত অতীত নিয়ে।